আমি তোমার কাছে 500 টাকা পাই। আমি তোমার কাছে 500 টাকা পাই। আমি তো কি ভাবছেন? কি পাগলামো শুরু হলো? একদম ঠিক ধরেছেন। অভিনয়ের পাঠশালায় আমরা সবাই পাগল। আপনার মধ্যেও যদি অভিনয় নিয়ে এই পাগলামো থাকে তাহলে আসুন বন্ধু, আপনি অভিনেতা হওয়ার জন্যই জন্মেছেন। আজকের আলোচনা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি আপনার অভিনয় চর্চার সঙ্গী অভিনেতা বিধান দাস আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমাদের এই অভিনয়ের জন্য পাগলামোর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। কী জানতে হবে? পড়তে জানতে হবে। কি পড়তে জানতে হবে? স্ক্রিপ্ট বা সংলাপ পড়তে জানতে হবে। তার কারণ আমরা যখন প্রথমবার সংলাপ পড়ি আমাদের মনের মধ্যে কিন্তু চরিত্র ভাবনা শুরু হয়ে যায়। তাই আপনার যদি প্রথম পড়াটাই ভুল হয় তাহলে শুরু থেকেই আপনার চরিত্র ভাবনা ভুল পথে চালিত হয়। তাই বারংবার সংলাপটা পড়ে সেই সংলাপের মুডটা আপনাকে বুঝতে হবে। আপনি সেই সংলাপটা যে দৃশ্যে অভিনয় করবেন সেই দৃশ্যের মুডটা আপনাকে বুঝতে হবে। আমি এর আগে একটা এপিসোডে সংলাপের মুড এবং দৃশ্যের মুড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি ডেসক্রিপশানে সেই লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনারা আগ্রহী হন তাহলে সেটা দেখে নিতে পারেন। আজকে আমাদের আলোচ্য বিষয় সংলাপ কিভাবে পড়ব। প্রথমে জানতে হবে সংলাপ কাকে বলে। খুব সাধারণভাবে আমরা এটা বলতে পারি যে একটি চরিত্র অভিনয় করার সময় যে কথাগুলো বলে তাকে সংলাপ বলে। সংলাপ আবার দুরকম, উচ্চারিত সংলাপ এবং অনুচ্চারিত সংলাপ। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চারিত সংলাপ। আমরা অন্য কোনো এপিসোডে অনুচ্চারিত সংলাপ নিয়ে আলোচনা করব। তার মানে কতগুলো শব্দ মিলে যখন একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করে তখন সেটাকে আমরা সংলাপ বলি। কি বললাম? কতগুলো শব্দের সমষ্টি যখন একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করে। তার মানে একটা সংলাপের মধ্যে কতগুলো শব্দ থাকে। যদি উদাহরণ হিসাবে আমরা প্রথম সংলাপটাই নিই, মানে যে সংলাপটা দিয়ে আমি আজকের এপিসোডটা শুরু করেছি, আমি তোমার কাছে 500 টাকা পাবো বা পাই। যদি পাবো ধরি তাহলে সংলাপটা হচ্ছে আমি তোমার কাছে 500 টাকা পাবো। এখানে আমি তোমার কাছে 500 টাকা পাবো 6টা শব্দ মিলে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করেছে। এখন একজন অভিনেতাকে প্রথমে খুঁজে বার করতে হবে যে এই সংলাপের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ কোনটি। যদি দেখা যায় যে এই সংলাপে আমরা বোঝাতে চাইছি যে আমি শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কে টাকাটা পাবে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এখানে কে টাকাটা পাবে? আমি। তাহলে আমরা আমির ওপর এমফ্যাসিস দেব বা জোর দেব, আমি শব্দটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তাহলে কিভাবে বলবো? আমি তোমার কাছে 500 টাকা পাবো। সংলাপটা ছিল আমি তোমার কাছে 500 টাকা পাবো, কোনো শব্দের উপর কোনো জোর দিইনি, কিন্তু এইবার আমরা আমির উপর জোর দিলাম। দিয়ে কিভাবে বলছি? আমি তোমার কাছে 500 টাকা পাবো, আমি পাবো। যেই আপনি আমির উপর জোর দিচ্ছেন তখন কে পাচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আবার ধরে নিন যদি এই সংলাপে দেখা যায় যে কে পাচ্ছে ইজ নট ইম্পর্টেন্ট, কার কাছে পাচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট। এখানে কার কাছে পাচ্ছে? তোমার কাছে। তখন আমরা তোমার কাছের উপর জোর দেব। কিভাবে বলবো? আমি তোমার কাছে 500 টাকা পাবো, আমি তোমার কাছে 500 টাকা পাবো। আগে বলছিলাম আমি তোমার কাছে 500 টাকা পাবো, এবার বলছি আমি তোমার কাছে 500 টাকা পাবো। আশা করি বোঝাতে পারলাম বন্ধু যে শুধুমাত্র একটা শব্দের উপর জোর দিয়ে কিভাবে একটা সংলাপের অর্থ বা উদ্দেশ্য বদলে দেওয়া যায়। আসুন আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। ধরে নিন আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে এই সংলাপে কে টাকা পাবে সেটা ইম্পর্টেন্ট নয়, কার কাছে টাকা পাবে সেটা ইম্পর্টেন্ট নয়, কত টাকা পাবে সেটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা টাকার অ্যামাউন্টটার উপরে জোর দেব। কিভাবে বলবো? আসুন বন্ধু আমরা একসঙ্গে বলি টাকার অ্যামাউন্টের উপরে জোর দেব। আমরা আগে বলছিলাম আমি তোমার কাছে 500 টাকা পাই, তারপরে বললাম আমি তোমার কাছে 500 টাকা পাই, কিন্তু এবার বলবো আমি তোমার কাছে 500 টাকা পাই, আমি তোমার কাছে 500 টাকা পাই। আমার সঙ্গে বলুন
আমি তোমার কাছে 500 টাকা পাই। এখানে টাকাটা গুরুত্বপূর্ণ। আবার ধরুন যে এই সংলাপে কে পাবে গুরুত্বপূর্ণ নয়, কার কাছে পাবে গুরুত্বপূর্ণ নয়, কত টাকা পাবে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পাই বা পাবোটা গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তী কোনো দৃশ্যে গিয়ে দেখা যাচ্ছে যে চরিত্রকে আমরা এই সংলাপটা বলছি সেই চরিত্র টাকা পাওয়ার ব্যাপারটা অস্বীকার করছে। তার মানে এখানে আমাদের বোঝাতে হবে যে আমরা টাকাটা পাই। কত টাকা পাই নট ইম্পর্টেন্ট, কার কাছে পাই নট ইম্পর্টেন্ট, কে পায় নট ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পাবো। কিভাবে বলবো চলুন একসঙ্গে বলি। আমি তোমার কাছে 500 টাকা পাবো। আমি তোমার কাছে 500 টাকা পাবো। প্রথমে বলেছি আমি তোমার কাছে 500 টাকা পাবো, তারপরে বলেছি আমি তোমার কাছে 500 টাকা পাবো, তারপরে বলেছি আমি তোমার কাছে 500 টাকা পাবো। তার মানে প্রথমে আমরা আমির উপর জোর দিয়েছিলাম, তারপরে তোমার কাছে জোর দিয়েছিলাম, তারপরে 500 টাকার উপরে জোর দিয়েছিলাম, সবশেষে পাবোর উপরে জোর দিলাম। চলুন এই সংলাপটা আমরা প্রথম থেকে একসঙ্গে আরেকবার বলি। আমার সঙ্গে বলুন। প্রথমে কোনো শব্দের ওপর জোর দেব না, তাহলে কীভাবে বলবো? আমি তোমার কাছে 500 টাকা পাবো। পরে আমিটা ইম্পর্টেন্ট, আমির উপর জোর দেব। কীভাবে বলবো? আমি তোমার কাছে 500 টাকা পাবো। আমি পাবো, অন্য কেউ না। তারপরে তোমার কাছেটা ইম্পর্টেন্ট। কীভাবে বলবো? আমি তোমার কাছে 500 টাকা পাবো, আর তুমি বলছো অন্য লোকের কাছে। তারপরে আমরা 500 টাকার উপর জোর দেব। কীভাবে বলবো? আমি তোমার কাছে 500 টাকা পাবো, আর তুমি বলছো 200 টাকা। এবং সবশেষে পাবোর উপরে জোর দেব। আমি তোমার কাছে 500 টাকা পাবো, আর তুমি বলছো পাবো না। বন্ধু, আশা করি বোঝাতে পারলাম যে সংলাপের শুধুমাত্র একটি শব্দের উপর জোর দিয়ে কিভাবে আমরা একটা সংলাপের অর্থ বা উদ্দেশ্য পুরোপুরি বদলে ফেলতে পারি। শুরুতেই যে সংলাপ পড়ার কথা বলছিলাম, আশা করি আমি আপনাদের খানিকটা বোঝাতে পেরেছি যে একটা সংলাপ আমরা কিভাবে পড়ব, কিভাবে গুরুত্ব নিয়ে তার মুড বুঝে পড়ব। এতক্ষণ আমরা চর্চা করলাম যে শুধুমাত্র একটা শব্দের উপর জোর দিয়ে কিভাবে একটা সংলাপের অর্থ বদলে দেওয়া যায়। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের জানতে হবে, এই জোর দেওয়াটা আমরা ঠিক কোথায় দেব। মনে রাখবেন বন্ধু, কোনো কারণে যদি আপনি ভুল শব্দের উপর জোর দেন তাহলে কিন্তু সংলাপটাই পুরোপুরি ভুল হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নিন রতনদা বলে একটি চরিত্র আপনাকে বলছে, জানিস আমি একটা মূল্যবান বস্তু পেয়েছি, আমাকে আর সারা জীবন কাজ করতে হবে না, ওটা দিয়ে আমার চলে যাবে। তার উত্তরে আপনার সংলাপ হচ্ছে, মূল্যবান বস্তু? তো সেই মূল্যবান বস্তুটি কি রতনদা? এটা হচ্ছে আপনার সংলাপ। মূল্যবান বস্তু? তো সেই মূল্যবান বস্তুটি কি রতনদা? এই সংলাপে আপনি কিসের ওপর জোর দেবেন? এই সংলাপে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা, কিসের ওপর আপনি জোর দেবেন? আপনি হয়তো বলবেন যে মূল্যবান বস্তু, কিন্তু বন্ধু একটা জিনিস মাথায় রাখুন, লেখক কিন্তু মূল্যবান বস্তু শব্দটাকে আলাদা করে অলরেডি তার উপর এমফ্যাসিস বা জোর দিয়ে রেখেছে। অর্থাৎ আমরা যখন বলছি মূল্যবান বস্তু, তার মানে অলরেডি মূল্যবান বস্তু শব্দটার উপরে জোর দেওয়া হয়ে গেল। তার পরের সংলাপ কি বলছি? তো সেই মূল্যবান বস্তুটি কি রতনদা? আবার যদি এখানে সেই মূল্যবান বস্তু শব্দটার উপরে জোর দিই তাহলে কীরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা? আসুন একবার বলে দেখি, শুনতে কেমন লাগে। মূল্যবান বস্তু? তো সেই মূল্যবান বস্তুটি কি রতনদা? খেয়াল করেছেন একই শব্দের উপর পরপর দুবার জোর দেওয়াতে শুনতে কিন্তু অতটা ভালো লাগছে না, একটু একঘেয়ে লাগছে। তাহলে এই সংলাপে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ কোনটি? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই সংলাপে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আপনার জিজ্ঞাসা, আপনার কিউরিসিটি, অর্থাৎ কি। আসুন আমরা কি এর উপর জোর দিয়ে দেখি। পুরো সংলাপটা যদি একসঙ্গে বলি, মূল্যবান বস্তু? তো সেই মূল্যবান বস্তুটি কি রতনদা? মূল্যবান বস্তু? তো সেই মূল্যবান বস্তুটি কি রতনদা? দেখুন আপনি যখন কি এর উপর জোর দিচ্ছেন তখন এই সংলাপটার পারফেক্ট অর্থ বেরোচ্ছে বা পারফেক্ট উদ্দেশ্য বেরোচ্ছে। আবার ধরুন আপনি যদি ভাবেন যে না, এই সংলাপে মূল্যবান বস্তুও গুরুত্বপূর্ণ নয়, কিও গুরুত্বপূর্ণ নয়, রতনদা শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসুন রতনদা শব্দের উপর জোর দিয়ে দেখি কি দাঁড়ায়।
মূল্যবান বস্তু? তো সে মূল্যবান বস্তুটি কি রতনদা? আশা করি বুঝতে পারছেন যে এই ভুল জায়গায় চাপ দেওয়াতে, ভুল জায়গায় জোর দেওয়াতে, এমফ্যাসিস দেওয়াতে সংলাপটার অর্থটাই ভুল হয়ে গেল। কারণ আমি এখন লাস্ট যে সংলাপটা বললাম রতনদার উপরে জোর দিয়ে, তাতে মনে হচ্ছে যে মূল্যবান বস্তুটি কি রতনদা। কিন্তু একটু আগে রতনদার সংলাপে রতনদা কোথাও এটা বলেননি যে মূল্যবান বস্তুটি তিনি নিজে। তার মানে রতনদা শব্দের উপর চাপ দিলে আমাদের সংলাপটাই ভুল হয়ে যায়, সংলাপের মানেটাই ভুল হয়ে যায়, যে সংলাপটা কোনোভাবেই তখন আর চলে না। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে আমরা ঠিক কিভাবে সংলাপগুলোকে পড়ব এবং কিভাবে সেই সংলাপের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটা বেছে নিয়ে তার উপরে এমফ্যাসিস দিয়ে, তার উপরে জোর দিয়ে আমরা সেই সংলাপের একদম সবচেয়ে ভালো অর্থ এবং উদ্দেশ্য বার করব। আগের সংলাপে, অর্থাৎ আমি তোমার কাছে 500 টাকা পাবো সংলাপে, আপনি যে কোনো শব্দের উপর জোর দিলে কিন্তু একটা ঠিকঠাক মানে বেরোচ্ছিল। কিন্তু পরের সংলাপে, মানে মূল্যবান বস্তু, তো সেই মূল্যবান বস্তুটি কি রতনদা, এখানে কিন্তু যে কোনো শব্দের উপরে জোর দিলে পারফেক্ট মানে বেরোচ্ছে না। একজন অভিনেতাকে এই পড়াটা জানতে হবে, এই পড়াটা শিখতে হবে। আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম যে কিভাবে আমরা সংলাপ পড়ব, কিভাবে আমরা সংলাপের শুধুমাত্র একটা শব্দের উপর জোর দিয়ে সংলাপের অর্থ চেঞ্জ করে দেব, কিভাবে আমরা সংলাপের শব্দ নিয়ে লোফালুফি খেলবো, জাগলারি করব। বন্ধু, যে শিল্পী শব্দ নিয়ে লোফালুফি বা জাগলারি যত ভালো করতে পারবে সে তত ভালো শিল্পী, এবং ভালো শিল্পী কখনোই ব্যর্থ হয় না, সে সফল হবেই। একজন অভিনেতা হিসেবে কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতেই হবে, আপনি কোনো সংলাপের কোন শব্দের উপর জোর দেবেন বা দেবেন না সেই বিষয়ে কিন্তু শেষ কথা বলবে আপনার ডিরেক্টর। কিন্তু আপনি যদি নিয়মিত এই চর্চাটা করেন তাহলে আপনার কাছে প্রত্যেকটা অপশন রেডি থাকবে। ডিরেক্টর যে অপশানটা চাইবে আপনি সঙ্গে সঙ্গে সেটা করে দিতে পারবেন, যার ফলে আপনি ডিরেক্টরের কাছে খুব সহজেই একজন প্রিয় শিল্পী হয়ে উঠবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। যদি একজন অভিনেতা উপকৃত হন তাহলে বুঝবো যে আমার পরিশ্রম সার্থক। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দিন। আর আপনি যদি আপনার নিজস্ব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল করে দিন, যাতে আমার সমস্ত আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।